হ্যালো ইতি, এই কোথায় তুমি? কোথায় আবার? অফিসে কাজ করছি। তুমি এখন অফিসে কি করছো? আমি তোমাকে আজকে বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসতে। এখন বাজে কয়টা? সরি, আমি যেতে পারবো না, আমার অফিসে মিটিং আছে। দেখো, আমার সাথে মিথ্যা কথা বলো না। আশ্চর্য, আমি মিথ্যা কথা কেন বলবো? আমার মিটিং আছে। আমি তোমার সাথে আজকে এতদিন ধরে সংসার করছি, আমি তোমাকে চিনি না? তুমি আমাকে মিটিং এর অজুহাত দিয়ে যে বাসায় আসবে না সেটা আমি খুব ভালো করে জানি। আর এই জন্য আমি তোমাকে কল করার আগে তোমার অ্যাসিস্ট্যান্টকে কল করেছি। আর তোমার অ্যাসিস্ট্যান্টের কাছে আমি জানতে পেরেছি যে তোমার আজকে কোনো মিটিং নেই। অতএব আমার কাছে এই সমস্ত মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে তুমি বাসায় চলে আসবে। আর যদি তুমি বাসায় না আসো তাহলে কিন্তু আমি তোমার অফিসে চলে আসবো। বাই। না না না, অফিসে এসো না। হ্যালো ইতি, হ্যালো হ্যালো। ধুর, কি যন্ত্রণা। কি ব্যাপার, তাড়াতাড়ি রেডি হয়ে নাও না। ছোট খালা সেই কখন থেকে আমাকে কল দিচ্ছে, প্রায় 1/2 ঘন্টা যাবত উনি আমাদের জন্য ওয়েট করছে। আমি যাব না। আশ্চর্য, যাব না বললেই তো হবে না। দেখো, এই ব্যাপারে আমরা অনেক আগেও কথা বলেছি। এখন আর নতুন করে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা, তুমি কেমন বউ আমাকে বলো তো? তুমি তোমার নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে চাচ্ছ। আমি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আমি জানি স্বামীর ভাগ কোনো মেয়ে কখনো কাউকে দিতে চায় না। আর তোমার মধ্যে কিসের এত ব্যাকুলতা বলো, নিজের স্বামীকে বিয়ে দিতে চাচ্ছ? আমার মতো স্ত্রী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। যে স্ত্রীর তার স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই, উল্টো স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য নিজ দায়িত্বে পাত্রী খুঁজছে। আচ্ছা, এখনো সময় নষ্ট করো না তো, তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা, আমি কি তোমাকে বলেছি যে আমি দ্বিতীয় বিয়ে করব? আমি তোমাকে নিয়ে সন্তুষ্ট। আমার আর কাউকে দরকার নেই, তোমাকে হলেই চলবে। আর আমার দ্বিতীয় কাউকে প্রয়োজন নাই। তোমার প্রয়োজন না থাকলেও আমার প্রয়োজন আছে। অন্তত নিজের জন্য না হলেও আমার জন্য তোমাকে আরেকটা বিয়ে করতে হবে। এখন তাড়াতাড়ি রেডি হও, আমিও গিয়ে রেডি হচ্ছি। ইতি, আমার কথা শোনো ইতি। নাম কি তোমার? আমার নাম নাদিয়া। আব্বু আমাকে ভালোবেসে নাদু মা বলে ডাকে, আর ফ্রেন্ড সার্কেলটা নাদু নুদু বলে ডাকে। আমরা তোমাকে নাদি, নাদু, নুদু এগুলো কোনোটা বলেই ডাকবো না। আমরা তোমাকে নাদিয়া বলেই ডাকবো। আপনার পরিচয়টা কি? আপনি ওনার কি হন? আমি ওর কাজিন হই। আচ্ছা, তুমি রান্না পারো? হ্যাঁ পারি তো। চা বানাতে পারি আর ডিম সিদ্ধ করতে পারি। আর আর কিছু পারি না, আমার রান্না করতে ভালো লাগে না। ও আচ্ছা, ঘরের কাজকর্ম কিছু পারো? হুম, ওইসব তো মা করে। মা তো আমাকে অনেকবার বলেছে ঘরে কাজকর্ম শেখার জন্য, কিন্তু আমি তো শিখি না। আমি মাকে বলে দিয়েছি বিয়ের পর তো আমি স্বামীর ঘরে বউ হয়ে যাব, কাজের লোক হয়ে তো আর যাব না। আর কাজ করার জন্য তো এখানে কাজের লোক থাকবেই। বিয়ের পরে পরিকল্পনা কি তোমার? চাকরি বাকরি করবে নাকি হাউসওয়াইফ হয়ে থাকবে? চাকরি বাকরি কেন করব? আন্টি তো বলেছে উনি নাকি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অনেক ভালো একটা জব করে। তাহলে তো বিয়ের পর আমার চাকরি করার কোনো প্রয়োজনই পড়ে না। আমি তো বিয়ের পর শুধু চিল করে যাব। ছিল মানে? খাবো দাবো ঘুমাবো আর হাজবেন্ডকে নিয়ে ট্যুরে যাব। আচ্ছা, আপনার কোশ্চেন করা কি শেষ হয়েছে? কেন, আমি প্রশ্ন করায় কি তুমি মাইন্ড করছো? না, তেমন কিছু না। ওনার সাথে একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, কি বলবে বলো না। আচ্ছা, আপনার স্যালারি কত? আমার দিকে কি দেখছো? তার প্রশ্নের জবাব দাও। 1 লক্ষ টাকা। চলবে। আচ্ছা, আপনার ফ্ল্যাটটা কি আপনার নিজের নাকি ভাড়া থাকেন? আমার নিজের ফ্ল্যাট। বাহ, খুবই ভালো। আচ্ছা, আপনার কি গাড়ি আছে? না, গাড়ি নেই। কি বলেন? আমার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ডের তো BMW কার আছে। আর শুনেন, আমার বিয়ের পর কিন্তু একটা গাড়ি লাগবে। আপনি আর আমি লং ড্রাইভে ঘুরতে যাব। আর শুনেন, বিয়ের আগে আমি আপনার সাথে কিছু ক্লিয়ারভাবে কথা বলতে চাই।
যেমন বিয়ের পর কিন্তু আমি ঘরে একটা কাজও করতে পারবো না, আমাকে একটা কাজের লোক রেখে দিতে হবে। আর প্রতি সপ্তাহে আমাকে নিয়ে রেস্টুরেন্টে যেতে হবে, কারণ আমার বাইরের খাবার অনেক ভালো লাগে। মাসে একবার করে হলেও আমাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। প্রতি মাসে আমাকে 30,000 করে টাকা দিতে হবে হাত খরচের জন্য। আমার কিছু ছেলে ফ্রেন্ড আছে, তাদের সাথে আমি আড্ডা দিব, ঘুরবো। আপনি কিন্তু এগুলো নিয়ে কিছু মাইন্ড করতে পারবেন না। খালা, তুমি একটু সাইডে চলো তো। খালা, কেমন মেয়ে খুঁজেছো তুমি? কেন রে, এই মেয়েকে তোর পছন্দ হয়নি? এত সুন্দর একটা মেয়ে, সৌন্দর্য দিয়ে কি আমি পানি খাবো? মেয়েটাকে তোর পছন্দ হয়নি? না, একদম পছন্দ হয়নি। আচ্ছা, এই মেয়েটার মধ্যে সমস্যা কোথায় বলতো? সমস্যা কোথায় তুমি বুঝতে পারছো না? দেখলে না মেয়েটা কি কি জিজ্ঞেস করলো, বেতন কত, ফ্ল্যাট নিজের নাকি ভাড়া, গাড়ি আছে কিনা। এসব থেকে বোঝা যায় যে মেয়েটা অনেক লোভী। আর তাছাড়াও মেয়েটা একটু বেশিই কথা বলে। আর এছাড়া মেয়েটা ঘরের কাজকর্ম কিচ্ছু পারে না। খালা, তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম যে মেঘের জন্য ভালো একটা সাংসারিক মেয়ে খোঁজো, আর তুমি সেটাও পারলে না। আরে ওর বয়স কম, দেখবি বিয়ের পর ঘর সংসার করলে সব ঠিক হয়ে গেছে। আমার যখন বিয়ে হয় তখন কি আমি ঘর সংসার কিছু বুঝতাম? বিয়ের পর ধীরে ধীরে সব বুঝেছি। তোর খালুর সঙ্গে 25 বছর সংসার করছি। তুমি যাই বলো না কেন খালা, মেঘের জন্য এই মেয়েটা একদমই পারফেক্ট না। ঘর সংসার দায়িত্ব বুঝে এমন একটা শান্তশিষ্ট মেয়ে তুমি মেঘের জন্য খোঁজো। আমার তো কোনো কাজকর্ম নেই, সব কাজকর্ম ফেলে আমি মেঘের জন্য পাত্রী খুঁজে বেড়াই। খালা, আমার জন্য তুমি এইটুকু করতে পারবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি খুঁজবো। এখন এই মেয়েটাকে আমি কি বলবো বলতো? তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি, চলো। চল। আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম, আপনাকে তো আমার ভালো লেগেছে। আচ্ছা, আমাকে কি আপনার ভালো লেগেছে? ও তো তোমাকে ঠিকমতো দেখতেই পাচ্ছে না, ওর পছন্দ হয়েছে কি হয়নি সেটা তোমাকে কিভাবে বলবে? দেখতে পাচ্ছে না মানে? আচ্ছা শোনো, বিয়ের আগে ওর ব্যাপারে তোমার কিছু কথা জানা দরকার। ওর চোখে সমস্যা, ও ঠিকভাবে দেখতে পায় না। চশমা ছাড়াও একেবারেই অচল। আর আজকে তোমার সাথে দেখা করার জন্য তাড়াহুড়ো করে চশমাটা বাসায় ফেলে এসেছে। আর ডাক্তার বলেছে আগামী 6 মাসের মধ্যে ও পুরোপুরি অন্ধ হয়ে যাবে। আর অন্ধ হওয়ার পরে তো আর কোনো চাকরি বাকরি করতে পারবে না, তখন ওর ঘরে থাকতে হবে। তখন তুমি চাকরি করবে, ওকে খাওয়াবে। আন্টি, উনি এসব কি বলতেছে? আর আপনি তো এগুলো আমাকে আগে বলেননি। আমি আগে জানতাম না, এই মাত্রই জানলাম। আমি তাহলে এখন যাই। সে কি, কেন এখনই কেন চলে যাবো? আর একটু বসো, আমি দারোয়ানকে পাঠিয়েছি চশমাটা আনার জন্য। চশমা আনলে একটু ঠিকভাবে দেখো কোনি। আমার কোনো দেখার প্রয়োজন নেই, আমার তাড়া আছে, আমার এখনই যেতে হবে। আন্টি, আমি যাই। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি মিথ্যে বললে কেন? আমার চোখে কি কোনো সমস্যা আছে? আরে ধুর, মেয়েটাকে আমার একদমই পছন্দ হয়নি, তাই মেয়েটাকে তাড়ানোর জন্যই মিথ্যা বললাম। আচ্ছা খালামণি, তুমি এই পাত্রী খোঁজার দায়িত্বটা কেন নিলে? ও জানো কি পরিমাণ পাগলামি করতেছে আমাকে বিয়ে করানোর জন্য। তুমি কই ওকে বুঝাবা যে এরকম করিস না, আর তুমি উল্টা আগুনে ঘি ঢেলে দিচ্ছ। তুমি চুপ থাকো, খালাকে আমি যা বলবো খালা তাই করবে। ছোটবেলা থেকে খালা আমার কোনো কথাই ফেলেনি, তাই না খালা? ইতি, তুই কিন্তু বেশি পাগলামি করছিস। জামাই বাবাজি তো ঠিকই বলেছে। দেখো, পাগলামি হোক আর যাই হোক, আমি যা করেছি বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপরেই করেছি। যাই হোক, এখন তোমরা কি খাবে সেটা বলো। ওয়েটার, কাজ করছো? আচ্ছা শোনো না, খালা আজকে কিছু মেয়ের ছবি পাঠিয়েছে, দেখো না কাকে পছন্দ হয়। আমি ছবি দেখতে পারবো না। কিন্তু কেন? আহা, ছবিগুলো একবার দেখোই না, দেখলে প্রেমে পড়ে যাবে। ইতি, তুমি কি শুরু করেছো? হ্যাঁ, ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে। তোমার জেদের কারণে আমি মেয়ে দেখতে গেছি, তিনটা মেয়েকে দেখেছি, কিন্তু কোনোটাই কোনো কিছু হয় না। দেখো, আমাকে আর তুমি বাধ্য করতে পারবে না, আমি আর কোনো মেয়েকে দেখতে যেতে পারবো না। অনেক হয়েছে, এখনই সব বাধ্য। তার মানে তুমি ছবি দেখবে না, তাই তো? বললাম তো না। ঠিক আছে,
তুমি যদি ছবিগুলো না দেখো তাহলে কিন্তু তাহলে কি করবে? ছবি না দেখলে কি করবে তুমি? ছবি না দেখলে আমি এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। আর আমি বাবার বাসাতেও যাব না, অথবা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর বাসায়ও যাব না। তাহলে কোথায় যাবে? কোথায় যাব সেটা তো বলবো না, কিন্তু একটা কথা মনে রেখো, আমি যদি একবার চলে যাই তুমি হাজার চেষ্টা করো আমাকে কিন্তু আর খুঁজে বের করতে পারবে না। এইবার বলো ছবিগুলো দেখবে কি না? ইতি, বাচ্চাদের মতো প্লিজ জিদ করো না। আচ্ছা, তার মানে তুমি দেখবে না। ঠিক আছে, আমি গেলাম। এই ইতি, ইতি, তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? ইতি, যতগুলা ছবি দিছে একটা মেয়েও তো মেঘ পছন্দ করলো না। পছন্দ না হওয়ার তো কথা না, আসলে মেঘ বিয়ে করতে চাচ্ছে না বলেই এই মেয়েদের এসব দোষ ধরছে। তা অবশ্য তুমি ঠিকই বলেছো। খালা, তুমি একটু এক্ষুনি আমার বাসায় এসো তো। এখন যাব? আমার অনেক কাজ আছে রে। আরে ধুর, কাজ পড়ে থাকুক, তুমি চলে আসো। উফ, পাগল মেয়ে, নাছর বান্দা, আসছে। আরে মেঘ ভাই মনে হচ্ছে। মেঘ ভাই কেমন আছেন? আরে ববি যে। হ্যাঁ, আমি ভালো আছি। তোমার কি খবর? বাসা পাল্টানোর পরে আপনার তো কোনো খোঁজই নেই। একবার আমাদের খোঁজ নিতেও তো আসতে পারেন। আর আপনার ফোন নাম্বারটাও বন্ধ পাচ্ছি। আসলে নাম্বারটা চেঞ্জ করে ফেলেছি। আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরি বাকরি খোঁজা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কারো খোঁজই নিতে পারিনি। আপনি জানেন আপনাকে আমি কত খুঁজেছি? আমাকে খুঁজেছো? কিন্তু কেন? অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, এর মধ্যে আপনারা বাসাটা চেঞ্জ করে ফেললেন। আপনাকে ওর কথাটা বলা হলো না। কি কথা? আমার মনের কথাগুলো চিঠিতে লেখা আছে। যদি কখনো আপনার সাথে হুট করে দেখা হয়ে যায়, আপনাকে জন্য আমি চিঠিটা দিতে পারি। এই জন্য চিঠিটা সবসময় সাথেই রাখি। আচ্ছা, এটা কিসের চিঠি? আর কি এমন কথা যে তুমি মুখে বলতে পারবে না, আমার চিঠি পড়ে দেখতে হবে? চিঠিটা পড়লেই বুঝতে পারবেন। আপনাকে আমি ভালোবাসি। যখন আমি ইন্টার করি ঠিক তখন থেকেই। কিন্তু আমার ভালোবাসার কথাটা না আপনাকে জানানোর সাহস হয়নি কখনো। আপনাকে ভালোবাসি এই কথাটা হয়তো মুখ ফুটে বলতে পারবো না, তাই চিঠিটা লিখছি। কবে কখন আপনাকে চিঠিটা দিতে পারবো তাও জানি না। আশা করি চিঠিটা পড়ার পর আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আমি তোমার চিঠিটা পড়লাম। আসলে আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারছি না। কেন? আমাকে কি আপনার পছন্দ হয় না? বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আসলে ববি, এখানে পছন্দ অপছন্দের কোনো কথা না। আমি একজনকে ভালোবাসি। আমার চাকরি বাকরি হয়ে গেলে আমি ওকে বিয়ে করে ফেলবো। আমি কি তাহলে আমার মনের কথাটা জানাতে আপনাকে অনেক দেরি করে ফেললাম? ববি, আমি তোমাকে অনেক আগে থেকে চিনি। তুমি অনেক ভালো মেয়ে। তুমি আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবে। আপনার চেয়ে ভালো ছেলে আমার দরকার নেই, কারণ আমি আপনাকে ভালোবাসি। জীবনসঙ্গী হিসেবে আপনার জায়গায় আমি অন্য কাউকে কল্পনাও করতে পারি না। এগুলো আবেগের কথা। আবেগকে বেশি প্রশ্রয় না দেওয়াই ভালো। আবেগ না, এটা আমার ভালোবাসা। আপনার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। যদি কখনো মনে করেন আপনি আমাকে গ্রহণ করবেন, সেদিন আমার কাছে আসবেন। আমি আপনাকে অ্যাকসেপ্ট করে নিব। বাই দ্য ওয়ে, আসি, ভালো থাকবেন। চিঠিটা ফেলে দিলে কেন? মেয়েটা এতটা ভালোবেসে তোমাকে চিঠিটা দিল। আরে তুমি কখন? মেয়েটা যখন তোমাকে চিঠিটা দিচ্ছিল তখন আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম যে তুমি মেয়েটাকে কি বলো। আচ্ছা, তুমি সবকিছু শুনেছো? শুনেছি। তো কি বুঝলে?
বুঝলাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তোমাকে আমার কাছ থেকে কখনো কেউ কেড়ে নিতে পারবে না। আচ্ছা, মেয়েটার সাথে তোমার পরিচয় কিভাবে? ওই যে আগে যেখানে ভাড়া থাকতাম ওর পাশেই ছিল। ও, আরে কি করছো? চিঠিটা তুমি ব্যাগে ভরছো কেন? এটা ফেলে দাও। স্মৃতি হিসাবে রেখে দিই। অনেক বছর পর যখন এই চিঠিটা দেখব তখন মনে করবে যে তুমি আমার জন্য এক সুন্দরী মেয়েকে ফিরিয়ে দিয়েছিলে। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন বসো, তোমার সাথে অনেক কথা আছে। হ্যালো খালা, একটা মেয়ের ব্যাপারে তোমাকে খোঁজ খবর নিতে হবে। মেয়েটার নাম ববি। মেঘরা আগে যে বাসায় ভাড়া থাকতো তার পাশের বাসার বাড়িওয়ালার মেয়ে। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। মেয়েটার বিয়ে হয়েছে কিনা, কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, সব ব্যাপারে তুমি খোঁজ খবর নেবে। আর খোঁজ খবর কিভাবে নিতে হবে সেটা তুমি খুব ভালো করে জানো। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আপডেট জানাও। রাখছি এখন। খালা, মেয়েটার ব্যাপারে যে তোমাকে খোঁজ খবর নিতে বলেছিলাম, নিয়েছিলে? আরে হ্যাঁ রে, মেয়েটার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েই তারপর আমি এখানে এসেছি। মেয়েটা শিক্ষিত, মাস্টার্স করছে, আর ওর বিয়ে হয়নি। তুই মেঘের জন্য যেরকম একটা মেয়ে খুঁজছিলি, শান্ত শিষ্ট সংসারী, এই মেয়েটি ঠিক সেই রকম। যাক, তাহলে তো ভালোই হলো। তাহলে এই মেয়েটার সাথেই মেঘের বিয়ে ঠিক করে ফেলি, কি বলো তুমি? মাইতি, তুই মেঘের বিয়ে দেওয়ার আগে আরেকবার ভালোভাবে চিন্তা করে দেখবি। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি। এখনো নতুন করে আমি কিছু ভাবতে চাচ্ছি না। মেয়ে কি শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হবে? ওকে রাজি করানোর দায়িত্ব আমার, খালা। আচ্ছা, ববির ফ্যামিলি যখন জানতে পারবে তুই মেঘের স্ত্রী, তখন কি রাজি হবে? যেভাবেই হোক না কেন, ওদেরকে কোনোভাবেই এই কথা জানতে দেয়া যাবে না। তাড়াহুড়োর ছলে বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে নিতে হবে, প্রয়োজনে আজ অথবা কালকের মধ্যেই। এত জলদি? হ্যাঁ, এখন চলো, তাড়াতাড়ি মেঘের অফিসে যেতে হবে। ওখান থেকে মেঘকে নিয়ে একবারে সোজা ববিদের বাসায় চলে যাব। এক্ষুনি যাবে? হ্যাঁ, এমনিতে এদিক সেদিক পাচ্ছি খুঁজতে খুঁজতে অনেক সময় নষ্ট করে ফেলেছি। এখন আমি আর কোনো সময় নষ্ট করতে চাচ্ছি না। চলো তো তুমি। ঠিক আছে, যাবি যখন তো চল চল। আরে ইতি, তুমি এখন অফিসে? কাজ করছিলে? বিরক্ত করলাম কি? হ্যাঁ, না না, বিরক্ত হয়নি। আচ্ছা, কি কারণে এসেছো আমাকে বলো তো। চলো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। আমাকে নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? আহা, গেলেই তো বুঝতে পারবে, চলো না। নিশ্চয়ই তুমি আমাকে পাত্রী দেখতে নিয়ে যাবে, কি ঠিক বলেছি না? হুম, ঠিক বলেছো। জানোই যখন, তাহলে চলো। খালাও আমার সাথে এসেছে, ওয়েটিং রুমে অপেক্ষা করছে। আচ্ছা, তোমরা গিয়ে দেখো, আমি যাব না। উফ, আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? প্রত্যেকবার বাচ্চা দেখতে যাওয়ার সময় তোমাকে এত রিকোয়েস্ট কেন করতে হয়? আচ্ছা, আমি সেদিন বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তুমি আমাকে কথা দিয়েছিলে না যে আমি তোমাকে যখন যা বলবো তুমি তাই মেনে নিবে? আমি যেখানে বাচ্চা দেখতে যাব তুমি সেখানে আমার সাথে যাবে, এবং কি আমি যেই মেয়েকে সিলেক্ট করে দিব তুমি তাকেই বিয়ে করবে। কি সেদিন আমাকে কথা দাওনি? হ্যাঁ, কথা দিয়েছিলাম, কিন্তু কোনো কিন্তু না। এখন চলো আমার সাথে। চিন্তা করো না, এটাই তোমার শেষ পাত্রী দেখা। এটাই শেষ পাত্রী দেখা মানে? মানে আজকে যে পাত্রীটা দেখতে যাচ্ছি তোমার সাথে তার বিয়ে ঠিক করে তবেই আসবো। কি বলছো এসব? আজকের এই পাত্রীকে তুমি চেনো, তোমার খুব পরিচিত একজন মানুষ, আর এই মেয়েটাকে বিয়ে করলে তুমি অনেক সুখী হবে। আচ্ছা এখন চলো, দেরি হচ্ছে। আরে আরে কথা বলো না তো, ওঠো ওঠো, চলো। আমার কাজ আছে তো। চলো তুমি। আচ্ছা, তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো? এটা তো মনে হচ্ছে ববিদের বাসা। আরে তোমার মনে নেই, আমাদের বিয়ের আগে ববি তোমাকে বলেছিল যে সে তোমাকে ভালোবাসে। আর তাছাড়া তুমি তো ববিকে খুব ভালো করেই চেনো। অপরিচিত একটা মেয়েকে বিয়ে করার চেয়ে পরিচিত একটা মেয়েকে বিয়ে করাই তো ভালো, তাই না? এই, তোমরা চুপ করো, ওই যে ববির বাবা আসছে। তোমাকে কেমন জানি চেনা চেনা লাগছে।
মেঘ তো 4-5 বছর আগে ওর ফ্যামিলির সাথে আপনাদের এখানেই ভাড়া ছিল। ও তাই? আরে এই জন্যই তো বলছি খুব চেনা চেনা লাগছে। তারপর তোমার বাবা মা কেমন আছে? আঙ্কেল, আমরা এখান থেকে যাওয়ার 5-6 মাস পরে আমার বাবা মারা যায়। তার বেশ কয়েক মাস পরে আমার মাও মারা যায়। আসলে ছন্ন ছাড়া জীবন, তাই কারোর সাথেই কোনো যোগাযোগ নেই। সরি বাবা, নিজের অজান্তে তোমাকে কষ্ট দিয়ে বললাম। আসলে কিছু মনে করো না, তোমার বাবা মা খুব ভালো লোক ছিল। আচ্ছা আঙ্কেল, ববি কোথায়? ও রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা মা, তুমি মেঘের কি হও? আমি আমি ইয়ে মানে ও মেঘের কাজিন, মামাতো বোন। হ্যাঁ হ্যাঁ, কাজিন। আমি মেঘের কাজিন। আচ্ছা আচ্ছা, ওই তো ববি চলে আসছে। আয় মা, বস। আরে মেঘ ভাই যে! ববি, তুমি মেঘকে চিনতে পেরেছো? আচ্ছা আঙ্কেল, আমি কি একটু ববির সাথে পার্সোনালি কথা বলতে পারি? আলাদাভাবে কথা বলবে? অবশ্যই মা। ববি, ওকে একটু নিয়ে যান। ববি চলো। ভাই, ববি মাকে আমাদের খুব পছন্দ হয়েছে। তাছাড়া মেঘকে তো আপনারা আগে থেকেই চিনেন। এখনকার সময় মেঘের মতো একটা ছেলে পাওয়া খুব মুশকিল। কোনো বাজে অভ্যেস নেই, শিক্ষিত ছেলে, নতুন ফ্ল্যাট কিনেছে, আর তাছাড়া ও একটা ভালো চাকরি করে। মেঘের সাথে ববির বিয়ে হলে আপনার মেয়ে সুখে থাকবে। তাই বলছিলাম কি, এই সময় নষ্ট না করে মেঘ আর ববির বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। কিন্তু খালা। তুমি চুপ থাকো তো। এই বড়রা কথা বললে তার মাঝখানে কথা বলতে নেই। তা যা বলছিলাম ভাই, এই মেঘ আর ববির বিয়েটা কালই সেরে ফেলতে চাই। কালকে বিয়ে? এটা কি করে সম্ভব? বিয়ে শাদির ব্যাপার, মেয়ের মতামতেরও তো দরকার আছে। তাছাড়া আমার একটা মাত্র মেয়ে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিতে হবে। তাছাড়া বিয়ের মধ্যে তো অনেক কাজ। আমার মনে হয় না ববি এই বিয়েতে অমত করবে। তারপরও আপনি ববির সাথে কথা বলে মতামতটা জেনে নিন। ভাই, আমি বলছিলাম কি, এই বড় সড়ো করে বিয়ের আয়োজন করার দরকার নেই। আমরা দুই পরিবার মিলে ছোট্ট করে বিয়েটা সেরে ফেলি। তারপর না হয় সবাইকে দাওয়াত করে আমরা বড় করে আয়োজন করব। আচ্ছা ঠিক আছে আপা, আমি এই বিষয়ে একটু ভেবে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, আপনি কিছুক্ষণ ভেবে আমাদেরকে জানান। শুভ কাজে দেরি করতে নেই, মানুষের নজর লাগে। যত তাড়াতাড়ি শুভ কাজ করা যায় ততই ভালো। ববি, আমি জানি যে তুমি মেঘকে অনেক ভালোবাসো। আপনি কিভাবে জানেন? মেঘ বলেছে। কিন্তু আমি তো জানতাম মেঘ অন্য একটা মেয়েকে পছন্দ করে। মানে পছন্দ করে না, ভালোবাসে, এবং চাকরি পেলে ওই মেয়েটাকেই বিয়ে করবে। কিন্তু সেই মেয়েটার সাথে তার বিয়ে হয়নি। কি বলছেন? সেই মেয়ের সাথে বিয়ে হয়নি? কিন্তু কেন? কারণ সেই মেয়েটা মেঘকে ধোঁকা দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে। আর এই 4 বছর যাবত অনেক চিন্তা ভাবনা করার পরে মেঘ রিয়েলাইজ করলো যে সেই মেয়েটা আসলে তাকে কখনো ভালোই বাসতো না। ইনফ্যাক্ট মেঘকে যদি কেউ সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে সেটা তুমি। আমি? হ্যাঁ। এই কথাগুলো কি মেঘ আপনাকে বলেছে? সে না বললে আমি কোত্থেকে জানলাম? আর মেঘই তো আমাকে আর খালাকে তোমাদের বাসায় নিয়ে আসলো। আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। এই চিঠিটা দেখো তো, চিনতে পারো কিনা? আরে এটা তো সেই চিঠি যেটা আমি মেঘকে 4 বছর আগে দিয়েছিলাম। এবার দেখেছো তো, এই 4টা বছর যাবৎ মেঘ এই চিঠিটা তার কাছে রেখে দিয়েছিল। এবার বুঝতে পারছো যে মেঘ সত্যিকারই তোমাকে পছন্দ করে, সত্যি সে তোমাকে বিয়ে করতে চায়। কিন্তু এখন প্রশ্নের বিষয় হলো, তুমি কি এখনো মেঘকে ভালোবাসো? বাসি, আমি এখনো মেঘকে ভালোবাসি। বাহ, তাহলে তো ভালোই হলো। তুমি তোমার ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছ। মামনি, তোমাদের কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ জি আঙ্কেল। আমি একটু ববির সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই, আপনি কথা বললেন, আমি আসছি। বাবা, মারে, ওনারা তো কালকে বিয়েটা সেরে ফেলতে চাচ্ছে।
ওনারা বলছে শুভ কাজ যত দ্রুত করা যায়। আর এখন আপাতত দুই পরিবারের সদস্যরা মিলে বিয়েটা সারতে চাচ্ছে। পরবর্তীতে দিনক্ষণ বুঝে ভালো একটা সময় করে আত্মীয় স্বজন সহ যারা আছে এদেরকে ধুমধাম করে অনুষ্ঠান করবে। আর তাছাড়া এই মেঘ তো এই এলাকায় বেশ কয়েক বছর ছিল। আমার জানা মতে ছেলেটা অনেক ভালো মা। এখন তোর মতামতের উপর সব কিছু নির্ভর করছে আমি ওনাদেরকে কি বলবো। বাবা, তুমি ওদেরকে হ্যাঁ বলে দাও, আমি রাজি। সত্যি বলছিস? তুই এই বিয়েতে রাজি? আমি কি তাদেরকে হ্যাঁ বলে দিব? হ্যাঁ। দেখ মা, তুই চাইলে কিন্তু একটু সময় নিতে পারিস। আমি কিন্তু এই বিয়েতে তোকে চাপ দিচ্ছি না। বাবা, আমি চিন্তা ভাবনা করেই বলছি, আমার সমস্যা নেই, আমি রাজি। আলহামদুলিল্লাহ। মানে আমি তোরা তাদেরকে বলে দিই। ঠিক আছে বাবা। ওর মা মারা যাওয়ার পর আমি ওরে বাবা মায়ের আদর দিয়ে বড় করছি, কোনোদিন কোনো কষ্ট পাইতে দেয়নি। আজকে আমার মেয়েটারে তোমার হাতে তুলে দিলাম বাবা, ওরে তুমি দেখে রেখো, কোনোদিন কোনো কষ্ট দিও না বাবা। ভাই, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনার মেয়ের কোনো অভাব হবে না, খুব সুখেই থাকবে আমাদের বাড়িতে। হ্যাঁ আঙ্কেল, আপনি একদমই চিন্তা করবেন না। আমি সবসময় আপনার মেয়েকে আমার ছোট বোনের মতোই দেখব। আর আপনি যেভাবে আপনার মেয়েকে ছোট থেকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন, আমিও সবসময় চেষ্টা করব আপনার মেয়েকে ঠিক সেরকমই আদর ভালোবাসা দেওয়ার জন্য। আচ্ছা ভাই, তাহলে এবার অনুমতি দিন, আমরা তাহলে বউকে নিয়ে যাই। মানে ভালো থাকিস না, তোর চোখে আমার বাবা শোনো, তুমি কিন্তু ঠিক মতো ওষুধ খাবে, নিজের পথে যত্ন নেবে বাবা। ঠিক আছে। চলো চলো চলো। কি ব্যাপার, কি হয়েছে আপনার? অনেকক্ষণ থেকে দেখছি এভাবে চুপচাপ বসে আছেন, কোনো সমস্যা? দেখো ববি, আমি তোমাকে আমার স্ত্রীর অধিকার কখনোই দিতে পারবো না। আমার পক্ষে এটা সম্ভব না। আপনি কি বলছেন এসব? আমি কি কোনো ভুল করেছি? না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। ইতির কথায় আমি তোমাকে বিয়ে করেছি। ইতি মানে আপনার মামাতো বোন? না, আমার মামাতো বোন না, ইতি হলো আমার স্ত্রী। ইতি আপনার স্ত্রী? আপনি নিশ্চয়ই আমার সাথে মজা করছেন, তাই না? না না ববি, আমি তোমার সাথে মজা করছি না। ইতি সত্যি সত্যি আমার স্ত্রী, ও আমার কোনো মামাতো বোন না। আর শোনো, আমি ওর জিদের কাছে হেরে তোমাকে বিয়ে করেছি, কিন্তু আমার তোমাকে বিয়ে করাটা উচিত হয়নি, কারণ তোমার জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নাই। এসব কথা আপনি আমাকে এখন কেন বলছেন? বিয়ের আগে কেন বলেননি? আমার জীবন নষ্ট করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? কি ব্যাপার, এখন চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দিন, আপনারা কেন আমার সাথে এমন করলেন? কি ব্যাপার, নতুন বউ রাগ করছে কেন? এই, তুমি নতুন বউকে কি বলেছো? হ্যাঁ, শোনো, আমি ববিকে সব বলে দিয়েছি। সব সত্যি বলে দিয়েছো মানে? কি বলেছো তুমি ওকে? শোনো, আমি এটাই বলে দিয়েছি যে তুমি আমার বিয়ে করা স্ত্রী, আর তুমি আমার কোনো মামাতো বোন না। তোমার কথা মতো আমি ববিকে বিয়ে করেছি, কিন্তু আমি তো ববিকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, কারণ এখনো আমি তোমাকে ভালোবাসি। এটা তুমি কি করেছো? তুমি এসব কথা ওকে কেন বলতে গেলে? আমি তোমাকে নিষেধ করেছিলাম না? ববি, কোথায় যাচ্ছ তুমি? সবকিছু জানার পরও আমি এখানে কেন থাকবো? আপনারা সবাই মিলে আমার সাথে প্রতারণা করেছেন। আমি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাব। দেখো বাবি, বিয়ের পরে স্বামীর ঘরই হলো মেয়েদের আসল ঘর। কোন স্বামী? হ্যাঁ, যেই স্বামী বিয়ের রাতে তার স্ত্রীকে বলে কখনো স্ত্রীর অধিকার দিতে পারবে না, যেই স্বামীর ঘরে আগে একটা বউ আছে, সেই স্বামীর ঘর নিজের হয় কিভাবে? আপনারা আমার সাথে এত বড় প্রতারণা কেন করলেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি যে আপনারা আমার সাথে এমন করলেন। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে বলেছি।
আমি মেঘের স্ত্রী, কিন্তু আর কয়েকটা মাস, এরপরে তো আর আমি থাকবো না। তখন থেকে এই সংসার, এই স্বামী সবকিছুই তোমার। আমাকে স্বামী আর সংসার ছেড়ে দিয়ে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি থাকুন আপনার সংসারে, আমি বরঞ্চ চলে যাচ্ছি। আমি চাইলেও আমার স্বামী আর সংসার নিয়ে থাকতে পারবো না। 1 মাস আগে হুট করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, আর ডাক্তারের কাছে গেলে জানতে পারি আমার ক্যান্সার, লাস্ট স্টেজ। কথা শোনার পরে আমরা দুজন ভীষণ ভেঙে পড়ি, আমাদের জীবনটা একদম ওলটপালট হয়ে যায়। আর আমি যতটা না ভেঙে পড়েছিলাম, তার চেয়েও বেশি ভেঙে পড়েছে মেঘ। ও খাওয়া দাওয়া, ঘুম, অফিস সব কিছু বাদ দিয়ে সারাক্ষণ শুধু আমাকে নিয়ে টেনশন করে। এমনকি রাত হলেও আমাকে জড়িয়ে ধরে কান্না করে। আমার মৃত্যুর পরে হয় মেঘ পাগল হয়ে যাবে, না হয় আমাকে হারানোর কষ্টে ও সুইসাইড করে ফেলবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিই যে আমি আমার মেয়েকে আবার বিয়ে করাবো, যে মেয়ে আমার মেয়েকে ভালোবাসবে, আমার মেয়েকে যত্নে রাখবে, আমার মেয়েকে আগলে রাখবে, আমাকে হারানোর সুখ কাটিয়ে মেয়েকে নতুন করে বাঁচতে শেখাবে। কিন্তু মেয়ে কোনোভাবেই রাজি হচ্ছিল না। এই জন্য আমি ওকে শর্ত দিই যে ও যদি এই বিয়েতে রাজি না হয়, তাহলে আমি ওষুধ খাবো না, আমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও দূরে চলে যাব, আমি কোনো চিকিৎসা করাবো না। আর তখন শুধুমাত্র আমার জন্য মেঘই বিয়েতে রাজি হয়। মেঘের জন্য মেয়ে খুঁজতে খুঁজতে হঠাৎ আমার তোমার কথা মনে পড়ে। তুমি তো মেঘকে অনেক ভালোবাসো, আমার মৃত্যুর পরেও তুমি সব কিছু জেনেও মেঘের পাশে থাকবে, এই বিশ্বাসেই আমি তোমার সাথে মেঘের বিয়ে দিই। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে বলেছি, কিন্তু তুমি একটাবার ভেবে দেখো, আমার মৃত্যুর পরে তুমি সারা জীবনের জন্য তোমার ভালোবাসার মানুষটিকে পাবে। মেঘ, তোমার কাছে আমার শেষ আবদার, তুমি ওকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করো না। মৃত্যুর পথযাত্রী স্ত্রীর শেষ আবদারটুকু তোমাকে রাখতেই হবে। দুজনকে কি সুন্দর মানিয়েছে, কারো নজর না লাগে। আপা, কি ব্যাপার, তোমরা তোমাদের বাসর ছেড়ে এখানে কেন আসলে? মেঘের জন্য আপনি যে ত্যাগটা স্বীকার করেছেন, সেটা কত বড় কঠিন। আমি একটা মেয়ে হয়ে বুঝতে পারি স্বামীর ভাগ অন্য কাউকে দেওয়া কত কষ্টের। আপনি মেঘকে আমার সাথে বিয়ে দিয়ে বুঝিয়েছেন আপনি মেঘকে আমার থেকেও বেশি ভালোবাসেন। কিন্তু এখন মেঘের উপরে আমার চেয়ে অধিকার তোমার বেশি। আপনি যতদিন বেঁচে আছেন, মেঘ শুধু আপনার। মেঘ আপনার স্বামী হয়ে থাকবে, আমি মেঘের উপরে কোনো অধিকার খাটাবো না। না না, তা কি করে হয়? আপনি যতদিন আছেন ততদিন মেঘ শুধু আপনার। ভয় নেই, আমি এবার ছেড়ে চলে যাব না, কিন্তু আমি স্বামী অধিকার চাইব না। আমার জন্য তুমি এত বড় ত্যাগ করবে? ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করতে আমি আপনার কাছে শিখলাম। আপনি যদি মেঘের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে আমি কেন পারবো না? জানো, আমার না ভীষণ কষ্ট হচ্ছিল। তোমাকে আমি যতটা ভালো মনে করেছিলাম, তার চেয়ে বেশি ভালো তুমি। তুমি চাইলেই কেস মামলা করে প্রতিশোধ নিতে পারতে, কিন্তু তুমি তা করোনি। তুমি সব কিছু মেনে নিয়ে মেঘকে ইতির হাতে তুলে দিলে। তুমি আমার চেয়ে বয়সে অনেক কম হলেও তোমার জন্য আমার মনে অনেকটা সম্মান জমা হয়েছে। আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কেন জানেন? কারণ আমি মেঘকে ভালোবাসতাম। আমার জন্য সব থেকে সুখের দিন কোনটা ছিল জানেন? যেদিন মেঘের সাথে আমার বিয়ে হয়। মেঘের সাথে আমার সারাটা জীবন পড়ে আছে সুখে কাটানোর জন্য, কিন্তু ইতি, ওর কাছে তো বেশি দিন নেই। একটা মানুষ মাত্র অল্প কিছুদিন এই পৃথিবীতে আছে, এই অল্প কিছুদিন সে স্বামী হারা থাকবে, এই কষ্ট আমি তাকে কিভাবে পেতে দিই? জীবনের শেষ দিনগুলো ওর একটু সুখে কাটুক, সেজন্যই আমি মেঘকে ইতির হাতে তুলে দিয়েছি। ভাবি চল, তোকে বাসা নিয়ে যাব। বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি সব শুনেছি। এই যে ওনারা
ওনারা আমাদের সাথে প্রতারণা করেছে। আমি ওনাদের কাউকে ছাড়বো না, প্রত্যেককে আমি জেলের ভাত খাওয়াবো। ভাই, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন, আমাদের কথাটা শুনুন আগে। আপনাদের আপনাদের কি কথা শুনবো আমি? আপনারা আপনারা প্রত্যেকে মিথ্যা কথা বলেছেন, আপনাদের কোনো কথা আমি শুনবো না। ভাই, আপনি অনেক রেগে আছেন, আপনার রাগ করার অধিকার আছে। আমরা একটু বসি, ঠান্ডা মাথায় কথা বলি। আমি আপনাদের কি কথা শুনবো? আমি আপনাদের কোনো কথা শুনতে আসিনি। আমি এখানে এসেছি আমার মেয়েকে নেওয়ার জন্য। ববি, চল আমার সাথে। বাবা, আমি যাব না, কিন্তু কেন? কারণ আমি এখন মেঘের স্ত্রী। কিন্তু কিন্তু ওরা তো আমাদের সাথে প্রতারণা করেছে। আমি যে কি ভুলটা করেছি তাড়াহুড়া করে, যদি একটু খোঁজ খবর নিতাম তাহলে এত বড় ভুলটা হতো না। বাবা, আমি জানি আমাকে নিয়ে তোমার অনেক চিন্তা হচ্ছে, তোমার ওদের উপর রাগ হচ্ছে, কিন্তু বাবা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি তোমার সাথে যাব না, আমি এ বাড়িতেই থাকবো। কিন্তু মা। কোনো কিন্তু না বাবা, তুমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। তুমি এখন বাড়িতে যাও, আমি সময় সুযোগ বুঝে বাড়িতে এসে তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। জানি সময় আসছে। ইতি, তুমি এরকম কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। মেঘ, আমাকে তুমি কথা দাও, আমার মৃত্যুর পরে তুমি কোনো ধরনের পাগলামি করবে না। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, নিজের যত্ন নেবে, আর হ্যাঁ, ববিকে স্ত্রীর অধিকার দেবে। ইতি প্লিজ, তোমার কিচ্ছু হবে না। না মেঘ, তুমি আমাকে কথা দাও, তুমি ববিকে স্ত্রীর অধিকার দেবে। মেঘ, ববি খুব ভালো মেয়ে, ও তোমাকে অনেক ভালোবাসে। আমি আমার মৃত্যুর পরেও শান্তিতে থাকবো, কারণ আমি জানি ববি তোমাকে ভালোবাসে দিয়ে আগলে রাখবে। নিজের যত্ন নিও। ইতি, আমি তোমাকে যারা থাকতে পারবো না, সৃষ্টিকর্তার এই কেমন বিচার এত তাড়াতাড়ি তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে? আম্মা আমারও নিয়েছে তো তোমার সাথে। ইতি, পরকালে কি আমাদের দুজনের আবার দেখা হবে? শুনছো ইতি? ইতি, 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 ইতি। কি হয়েছে আমার? আপা কথা বলো, আপা। নিজেকে একটু শক্ত করো। কি ব্যাপার, আপনি কাঁদছেন? আমার ইতির কথা খুব মনে পড়ছে। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু এভাবে কতদিন? চলুন, আমি খাবার দিচ্ছি, আপনি খেয়ে নেন। না, আমার খেতে ইচ্ছে করছে না। দেখুন, এভাবে বললে হবে না, না খেয়ে কতদিন থাকবেন? আমি খাবার বেড়ে আপনাকে খাইয়ে দিচ্ছি। ববি, আমি তোমাকে বিয়ে করে অন্যায় করেছি। আমি আসলে কোনোদিন কখনো ইতির জায়গাটা তোমাকে দিতে পারবো না। আমি জানি, আর সেই জায়গাটা আমি কখনো চাইও না, কারণ আমি জানি সবাই মানুষের মনে নিজের একটা জায়গা তৈরি করে নেয়। ইতি আপনার জীবনে ঠিক ওরকম একটা জায়গা নিয়ে আছে। আমি কখনো ইতির জায়গাটা নিব না। আমি আপনার মনে নিজের জন্য নতুন করে জায়গা নিব, নতুন করে ভালোবাসা